নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে যেটা আমার বক্তব্য, আমার আমার এবং আমার মা বাবার জীবনের কিছু বেইমানের কথা বলতে চাই। অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক এদের কথাই আমি আজকে এবং আরও কয়েকটি ব্লগে আমি এই কথাগুলোই বলতে চাই। এবং এতে তোমাদেরও কিছু শিক্ষামূলক নিশ্চয়ই আছে, যে সর্বস্ব দিয়ে করলেও মানে কি বলবো, তোমার সবটুকু পরিশ্রম, অর্থ বা সব কিছু দিয়ে সাহায্য করলেও যারা বিশ্বাসঘাতক, যারা অকৃতজ্ঞ, তারা তাই থাকে, তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। তো সেটা বলার আগে বলে রাখি যে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে তো চেনো না, তবুও তোমরা এসে আমার হাতটা ধরেছো শক্ত করে, এরমভাবেই ধরে থেকো। তাদের কি বলবো, তাদের এই অবদান আমি কোনো দিন ভুলতে পারবো না। আর আমার পুরনো চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে, রোজ বলি, তো সেখানে যারা আমার সাবস্ক্রাইবার্স ছিলে, যারা ভিউয়ার্স ছিলে, তারা আবার নতুন করে সাবস্ক্রাইব করে আবার আমার পাশে এসে দাঁড়াও, এটা আমার বিনীত অনুরোধ। আবার এই বছরই গুড ফ্রাইডে থেকে আমি আবার এই নতুন চ্যানেলটা সে একই নামে শুরু করেছি। তো আমার পুরনো মানুষজনেরা ফিরে এসো, এবং নতুনরা তো আসবেই, তা অলওয়েজ ওয়েলকাম। আমার কিছু জীবনের চলার কথা, শোনা দেখা সবই তোমাদের কাছে আমি তুলে ধরি, কারণ আমার চ্যানেলটার নামই হলো ঝুলনস ওন স্টোরি, মানে আমার জীবনের যত গল্প, সে ভালোও আছে, পজিটিভও আছে, নেগেটিভও আছে, আমি সব কিছুই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, এবং আপ্রাণ চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। এর থেকে বেশি আমার আর ক্ষমতা নেই গো, কিছু কি বলবো আর তোমাদেরকে। তবুও তোমরা পাশে এসে অনেকেই দাঁড়িয়েছো, তাদের অবদান আমি ভুলবো না, আমি আগেই বললাম। তো আজকের আমার যেটা বক্তব্য সেটা আমি বলতে শুরু করলাম। এটা আমার মা বাবার বিয়ের সময়কার ঘটনাটা সূত্রপাত হয়েছিল, সেটাই শোনো মন দিয়ে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। আমার বাপিরা 2 ভাই 3 বোন। তো সবচেয়ে ছোট আমার বাপি, সব ভাই বোনের থেকে ছোট হলো আমার বাপি। তো আমার জ্যাঠামশাই, উনি ছিলেন আইএস অফিসার, উচ্চ পদস্থ। তাকে যেখানে যেখানে উনি পোস্টেড হতেন, সেখানে সেখানে ওনাকে বাংলো দেওয়া হতো, গাড়ি দেওয়া হতো, 4 থেকে 5টা চাপরাশি থাকতো তাদের অ্যাসিস্ট করার জন্য, কুক, বাজার করার লোক, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার লোক, তারপরে তোমার একজন গার্ড সবসময় থাকতো, আর একজন থাকতো গাড়িতে তার সঙ্গে যেত, বিশাল অবস্থা। তো আমার জ্যাঠামশাইয়ের জেঠুই বলতাম, জেঠুর 1 মেয়ে 1 ছেলে, দুজনেই আমার থেকে অনেক বড়। দাদা আমার থেকে 14 বছরের বড়, এবং তার থেকেও 4 বছরের বড়, তার মানে হলো 15, 16, 17, 18 বছরের বড় হলো আমার দিদি। আমি বলতে গেলে আমার দিদির সন্তান তুল্যই। তো যখন আমার মা বাবার বিয়ে হলো, তার বছর খানিক যেতে না যেতেই আমার জ্যাঠা জেঠি তখন ছিল তাওয়ানগর বলে একটা জায়গা ছিল, সেখানে পোস্টেড ছিল। তো তারা এসে তাদের ছেলে তখন সে বোধহয় 5-6-এ পড়তো, তাদের ডিম্যান্ড যে তারা কলকাতায় থেকে পড়াতে চায়, এবং যেহেতু আমার বাপির বিয়ে হয়েছে, মানে আমার মা এসছে, তা সেও তো তার মাতৃতুল্য, তাদের লালন পালনে তাকে এখানে স্কুলে ভর্তি করা হবে, এবং সমগ্র দায়িত্ব, লোকাল গার্জেনশিপের দায়িত্ব, লেখাপড়া করানোর দায়িত্ব সবই তাদের, মানে আমার মা বাবার। কিন্তু আমার
মানে এখনকার আমি হলেও দুবার ভাবতাম একটা পরের ছেলে একটা পরের মেয়েকে মেয়ের দায়িত্ব নেব কিনা। কিন্তু আমার মা বাবা ছিল, বিশেষ করে বাপি বাপি ছিল ভীষণ পরোপকারী, মানে এটা তো নিজের লোক, আপন ভাইপো, অন্যদের জন্য বাপি প্রাণ দিয়ে বুক দিয়ে করেছে। তো আমার মাকে যখন বলল বাপি যে কি গো পারবে নন্দা, তখন মা বলে হ্যাঁ একটা ছোট ছেলে থাকবে তাতে কি আছে, থাক না, পড়াশুনো করবে এখানে থাকবে। তো থাকতে শুরু করলো, মানে পরের বছর ক্লাস 7-এ এলো, এসে তাকে ভর্তি করা হলো। এবার সে না জানে বাংলা, না জানে এখানকার আদব কায়দা কিছু, কারণ সে তো বরাবরই বেশিরভাগই এমপি, মানে সে গোয়ালিয়র, ইন্দোর, মানে এরকম জায়গায় তারা ঘুরে, রায়পুর, বিশেষ বিশেষ মানে বিশেষ করে তারা এমপিতে মধ্যপ্রদেশের দিকটাই বেশি ঘুরতো, মানে তার মানে জ্যাঠামশাই পোস্টেড হতেন। তো সে এলো অত্যন্ত অবাধ্য, যেটা মা আমার কাছে পরবর্তীকালে গল্প করেছিল এবং বাপিও তাতে সায় দিয়েছিল। কেন? তার কি বলবো, একটা মাত্র ছেলে, তখন আমি অবশ্য হইনি, যখন ও স্কুলে এসে ভর্তি হলো সেই সময় কিন্তু আমি হইনি, তার 1-1.5 বছর পর আমি আবার হয়েছিলাম, মানে আমার মায়ের বাবার বিয়ে 3 বছর পর আমি হয়েছি, এ তো এসছে 1 বছর পর, তার মানে আরও 2 বছর পর আমি হয়েছি। সে একদম অবাধ্য, তার খাওয়া দাওয়া তো বিশাল ব্যাপার, মানে সে কিছুই খায় না, সে না খায় কোনো তরি তরকারি, তার সাথে খালি দুধ, সে মাছ খায় না। কিন্তু আমাদের বাড়িতে তো মাছটাই হয়, রোববার রোববার মাংস হয়, তাকে রেগুলার মাংস করে দিতে হবে। তখন আমার মা বলল যে না তা কেন, বাঙালির ছেলে, তাছাড়া এখানে পশ্চিমবঙ্গে এসছে, মাছে ভাতে বাঙালি কথা আছে, তোমাকে মাছ খাওয়া শিখতে হবে। তো ভ্যারাইটিস মাছ যেমন আমাদের বাড়িতে আসতো, মা তাকে বেছে দিত, এবং মা যখন থাকতো না, মা যেহেতু চাকরি করতো, তখন জগদীশ যা যে থাকতো সে বেছে বুছে দিত, দিয়ে তাকে খাওয়ানো শেখানো হতো। খুব মানে কি বলবো, অনিচ্ছাকৃতভাবে খেত, এবং ছোট মাছ তো সে পাতেই তুলবে না, বড় কাটা পোনা মানে পাকা মাছ, তাও সে পেটি সেটা হতে হবে, মানে আমাদের যদি অন্য মাছও তখন আসতো তার জন্য কিন্তু দুখানা পেটি আসতো, কারণ সেটাও সে মানে ভক্তি করে খুব একটা খেত না। এবং তার মাসিরা, তার 2 মাসি কলকাতায় থাকতো, ওরাই হলো মেন বদমাইশ। কিছু মনে করো না আমি কথাটা উল্লেখ করলাম, বদমাইশ। তারা ইন্ধন জোগাতো তাকে, কেন খাবি রে, তোকে রোজ মাংস করে দিতে হবে। এবং একটা বাচ্চা ছেলে 7-এ পড়ে, কত বয়স বলো তো, বলো না তুমি, 11-12 এরকম তো বয়স। সেও বললো, এরকম করতে লাগলো। তার মায়ের কাছে রিপোর্ট গেল, মানে তার মাসিরা বলে কেন তোরা কি খাওয়াতে পারবি না, মানে আমার বাপিকে বলতে লাগলো তোরা কি খাওয়াতে পারবি না, একটু করে মাংস যদি মানে করে দেওয়া যায়, কি আছে আমার ছেলেটা তাহলে তো এ হবে। তখন আমার মা কিন্তু স্ট্রিক্টলি বলেছিল, মা তো স্কুল টিচার, মা বললো না আমাদের বাড়িতে যা রান্না বান্না হবে তাই খেতে হবে, এতে সে থাকবে, নাহলে তোমরা নিয়ে যেতে পারো, আমরা যেরকমভাবে মানুষ করব সেরকমভাবেই থাকতে হবে, কারণ যেহেতু সে আমাদের দায়িত্বে আছে এবং আমারই গড়ে পিঠে তাকে বড় করার দায়িত্ব আমার। তাই ইতিমধ্যে তো আমি হয়ে গেলাম, মানে যখন আমি হলাম, তো আমি আগেই বলেছি পুতুল বলে একজন আয়া মাসি আমাকে দেখাশুনো করতো, মাদার টেরিসার ওখান থেকে বাপি নিয়ে এসেছিল, সে আমার 3 মাস বয়স থেকে আছে এবং আমার 10 বছর পর্যন্ত সে ছিল, তারপরে সে অসুস্থ হয়ে চলে গেছিলো, আমি এই কথাটা আগেই বলেছি। তো সেই আমাকে দেখাশুনো করতো, মা যখন স্কুলে জয়েন করলো তারপর থেকে আমি পুতুলের আন্ডারে। যেহেতু ছেলে তার রেজাল্ট, মানে আমার দাদা, জ্যাঠতো দাদার রেজাল্ট ভালো হচ্ছে না, কারণ সে তো বাংলা জানেই না, তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কিন্তু একটা 8-এ মানে তাও তো তখন তো 8 পর্যন্ত, মানে আমাদের সময় ছিল 8 পর্যন্ত তোমার থার্ড ল্যাঙ্গুয়েজ একটা বাংলা বা হিন্দি যাহা নিতে হবে, তার বাংলা তো মা পড়াতো, যেহেতু মা বাংলা এমএ পড়াতো, সে অর্ধেক দিনই সে পড়া করে রাখতো, মানে খুবই উচ্ছৃঙ্খল ছেলে। যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল একাধিক বিষয়, মানে প্রথম যে রেজাল্টটা বেরোলো এবং তারপরে 2-1 বছর এরকম গেছে, প্রায় অনেক বিষয়েতেই তার লাল কালির দাগ, কিছু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, কিছু মাইন্ড করো না প্লিজ, তা তোমার আওয়াজটা হচ্ছে, তা ওই লাল কালির দাগ, তো
তো বাপি সঙ্গে সঙ্গে তাকে লিখে পাঠালো এবং রিপোর্টটা তখন জেরক্স ছিল না কী ছিল জানি না, যাই হোক করে মানে রেজাল্টটা পাঠানো হলো। তখন জ্যাঠামশাই বললো তো আশা হতো এরকম, কিন্তু এখানে তো ভালো রেজাল্ট করতো রে, এখানে তো মোটামুটি 1 থেকে 10-এর মধ্যে হতো। তো বাপি বললো আস্তে আস্তে হবে এখানে কোপ আপ করতে, কারণ আমাদের বেঙ্গলের কিন্তু কোর্স অনেক শক্ত বাইরের তুলনায়, খুব টাফ, একটু তো কোপ আপ করতে টাইম হবে, সময় দিতে হবে। তো নতুন মা বছরে 1-2 বার এখানে আসতো তার বোনেদের সঙ্গে গল্প মানে সলা পরামর্শ করতে, কি করে আমার মায়ের পেছনে কাঠি দেবে। কিন্তু জেঠিমা কিন্তু প্রথমে ভালো ছিল, মানে খারাপ ছিল না, মানে নন্দা খুব করতো, মানে আমার মায়ের নাম খুব করতো, তুমি তো শিক্ষিকা, তুমি আমার মেয়ে ছেলেকে গড়ে পিটে মানুষ করো। কিন্তু বোনেদের মানে তার এক দিদি এক বোন, তাদের সেটা সহ্য হতো না, যে যাকে এত ভালোবেসে ফেলছে। মাকে হঠাৎ বললো এসে, যে আমি আমার জেঠিমাকে নতুন মা বলতাম, নতুন মা হঠাৎ এসে বলল, নন্দা তুমি চাকরি ছেড়ে দাও, তোমার মেয়ে তো কচি একটা মেয়েকে তুমি ফেলে যাচ্ছ, কি করে যাচ্ছ কে জানে, আর আমার ছেলে বংশের একটা মাত্র ছেলে, কারণ তোমারও তো মেয়ে হয়েছে আর আমারও একটি মেয়ে আছে, তো এই ছেলেটাকে তো বংশের নাম উজ্জ্বল করাতে হবে, তো তুমি চাকরি ছেড়ে দিয়ে একে স্কুল দিয়ে আসা নিয়ে আসা করো, এর লালন পালন করো। তখন মা বলেছিল ছাড়বে কেন, এত কষ্ট করে সে MA পাস করে বিএড পাস করে চাকরি পেয়েছে, নিজের ক্রেডিটে সে পেয়েছে, কোনো কি বলবো এর সুপারিশ তার সুপারিশে না, সে ছাড়বে কেন। তখন যে আমার মা নাকি বলেছিল না আমি তো চাকরি ছাড়বো না, আমি তো আমার মেয়ের জন্যই একটি আয়া রেখেছি, আমি তো ওকে দেখাশুনো করছি না, আমার আয়া রাখা হয়েছে, আমি পয়সা খরচা করে আয়া রেখেছি, আপনার ছেলের জন্য টিচার রাখা হয়েছে, হ্যাঁ বাংলাটা আমার আন্ডারে, কিন্তু আর আমার কোনো সাবজেক্টস তো আমার আন্ডারে না, তো টিচাররা পড়াচ্ছে, এবার ওর ধরতে, বাপির কথাটাই মা বলেছিল, ওর ধরতে একটু টাইম লাগবে, হয়তো 1 বছর ও ফেল করতেও পারে, এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না, ওকে ওর মতন চলতে দিন। ঠিক আছে, ভালো কথা। তারপর প্রতি বছর কিন্তু ঘষে মেজে ও 5টা করে যেত, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে লাল কালির দাগ থাকলেও অ্যানুয়ালটা কখনো মানে কোনো মতে ঘষে মেজে হয়ে যায়, মানে হয়ে পাস করে যেত। তো 9-10 পাস করার পর যখন ওর 10-এ পড়ে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হচ্ছে, আর আমার বাপি ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বারশিপের একটা কার্ডও ছিল। তো সেই খেলার মাঠে তো একটা উচ্ছৃঙ্খলতা হয় না, মারপিট হয়, যুদ্ধ হয়, খেলা ভাঙার সময় যখন সবাই বেরোয়, মানে ধস্তাধস্তিতে অনেক কাণ্ড হয়। ও বায়না ধরলো কাকু আমি খেলার মাঠে খেলা দেখতে যাব। তখন বাপি বললেন না তুই যাবি না ওখানে, তুই একটা এইটুকুনি ছেলে, 15 বছরের ছেলে, তুই যাবি কেন। সে কান্নাকাটি হইচই, 2 মাসিকে জানানো হয়ে গেল, মাসিরা বলল কেন যাবি না, বেশ করবে যাবে, না গেলে পরে তো শিখবে কী করে রাস্তাঘাটে চলতে। কথাটা সত্যি, কিন্তু খেলার মাঠটা বাপির আপত্তি ছিল, কারণ সেখানে হতো, সে আমার মা বাপির বারণ করা সত্ত্বেও সে পালিয়ে চলে গেল মানে খেলার মাঠে খেলা দেখতে চলে গেল। আর বলেছিলাম না আমার একজন জ্যাঠামশাই ছিল, জেঠু তো একদম পছন্দ করতো না, সে তো ভীষণ মানে টেনশনে ভুগতে লাগলো, ছেলেটা এরকম গেছে, ঠিক তাই আশঙ্কা, যেটা যে ভাববে সেটাই হবে না, এলো ধস্তাধস্তি মারপিট করে, মানে বেরোবার সময় তাকে কে আবার ফেলে দিয়েছে, ধাক্কা লেগে এইখানটায় চামড়াটা উঠে সে লাল মাংস নাকি দেখা যাচ্ছিল, বা ওখানে স্টিচ পড়লো, তাকে সেবা কে করবে, মাসিরা তো তোল্লাই দিয়ে দিল যে না বেশ করবি যাবি, সেই সেবা শুশ্রূষা করা আমার মা আর বাপির ঘাড়েই পড়লো, সে যন্ত্রণায় কাতরাচ্ছে, তাকে পেন কিলার খাওয়ানো, সেইখানটা ড্রেসিং করে দেওয়া, আবার ব্যান্ডেজ মানে লাগানো, আবার নতুন করে লাগানো, সবই তো আমার মা বাপিকে করতে এলো, ওরা কিন্তু বলেই খালাস। এই তো গেল একরকম এরকম উচ্ছৃঙ্খল, এই করে করে তো সে পাশ করলো, তার স্কুল ফাইনাল ছিল না কি ছিল, তখন পাশ করলো, করে সে তখন সে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়নি, তা প্রথমে ও 1 বছর না ও সায়েন্স নিয়ে পড়েছিল, যে ফিজিক্সে না কিছু একটা অনার্স নিয়ে ভর্তি হয়েছিল। তো তখন আরম্ভ হলো আর এক উপদ্রব, সেটা হলো চুরি।
তার এখন চোখ খুলেছে, সে বাইরে গিয়ে এই খাবার খাবে, সেই খাবার খাবে, তাকে প্রত্যেক দিন হাতে টাকা দিতে হবে। টাকা দেওয়া হতো নিশ্চয়ই, একটা ছেলেকে তো বাড়ি থেকে সে কলেজের টিফিন নিয়ে যাবে না, এটা হাস্যস্কর, কিন্তু দেওয়া হতো না। তার আরও ডিম্যান্ডিং, সে বড় বড় পার্কসিটার রেস্টুরেন্টে গিয়ে খাবে, ট্রিঙ্কার্স, তারপরে আরও নানা রকমের সব রেস্টুরেন্টে গিয়ে সে খাবে, তার টাকা চাই। যখন সে টাকাটা দিতে রাজি হলো না, আমার বাপি আর মা, না তোমার যতটুকু দেওয়া ততটুকু তো আমরা দিচ্ছি, এরপর দেবো কেন? ফাঁক পেলেই বাপির পকেট থেকে টাকা চুরি করা, জেঠুর পকেট থেকে টাকা চুরি করা, আমার মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করা, এইগুলো তো সে করতোই। সবচেয়ে প্যাথেটিক, আমার মা ছিল ডান্সার এবং বিয়ের পরও মা অনেক শোজ বলতে অনেক কম্পিটিশানে নাম দিয়েছিল এবং বিয়ের আগে তো নাচ করতোই, ভালোভাবেই নাচ করতো। তো অনেক কাপস পেয়েছিল, রুপোর কাপ, মেডেলস সব পেয়েছিল, সেগুলো মা একটা শোকেসের মধ্যে সাজিয়ে রাখতো, মানে সাজিয়ে গুছিয়ে রাখতো, সার্টিফিকেটস সব সাজিয়ে রাখতো। এটা তো তার জীবনের অ্যাচিভমেন্ট। মা বিয়ের সময় 14টা কাপ সাজিয়ে রেখেছিল। এরকম দিনের পর দিন যে দেখতে লাগলো একটা একটা করে কাপ কমছে এবং শেষ পর্যন্ত একটা কাপও রইল না। মা ঢুকরে কাঁদতো যে এইগুলো তো আমি কষ্ট করে নেচে স্টেজে নেচে পেয়েছি, এই তুমি বলো, কিছু বলো ওকে। বাপি ভাইপো অন্ধ প্রাণ, সে কিছুই বলছে না। বাপি শুধু নাকি বলেছিল ঠিক আছে কলেজ স্ট্রিটে গিয়ে তোমাকে আমি কাপ কিনে দেবো। মা বলে আমার সে কাপের দরকার নেই, ওই কাপের মধ্যে তো কোনো মর্যাদা নেই। যেই কাপগুলো ও চুরি করেছে সেইগুলো তো আসলে আমি নেচে নিয়ে এসেছি, আমার পরিশ্রম করে, আমার নিজস্ব কোরিওগ্রাফি করে, আমি নিজে খেটে ওইগুলোকে সব ফার্স্ট প্রাইজ আমার। তার মূল্য আর তোমার কলেজ স্ট্রিটে কিনে দেওয়া মূল্য কি এক হলো? ভাবো, ছেলেটা দিন দিন চোর হয়ে গেল। এই তো চলতে লাগলো, সিগারেট খাওয়া ধরলো, সাংঘাতিক ফ্যারেঞ্জাইটিস বলে একটি অসুখ হয়, সে বিচ্ছিরিভাবে কাশি, মানে এই রকম অরাজকতা চলতে লাগলো। তো মা বললো ছেলেটাকে তো আমরা ঠিক করে রাখতে পারছি না তার মাসিদের জন্য, তুমি এক কাজ করো, নয় ওর মা বাবার কাছে পাঠিয়ে দাও, নয় তুমি ওর মাসিদের আন্ডারে দিয়ে দাও, আমাদের আন্ডারে রেখো না। দেখো যদি ছেলে ভালো হয় কেউ কিন্তু বলতে আসবে না, যদি খারাপ হয়, খারাপ তো হচ্ছেই, চোর তো হলো, প্লাস তোমার সিগারেট খাওয়া ধরেছে, এরপর আবার কি করবে তার ঠিক নেই। তুমি বাবা এই মতো তোমার দাদা বৌদিকে ডেকে পাঠিয়ে একটা আলোচনা করো। জেঠিমা তো মানতে রাজি না যে তার কাপগুলো ছেলে চুরি করতে পারে না, হতেই পারে না, আমার ছেলে এরকম হতেই পারে না, মানে কি বলবো, পুত্র স্নেহে অন্ধ। তারপরে বাপি তো বড় একজন ডাক্তার দেখালো, সেই ফ্যারেঞ্জাইটিস বেড়েই চলেছে, কারণ তার স্মোক করা নতুন নতুন সে করতে শিখেছে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করছে। তো বাপি একদিন মাথা ঠিক না রাখতে পারে, আমার বাপি কিন্তু খুব নরম মানে পন্থীর মানুষ, আমাকে তো মারা দুরস্ত, বাপি কোনোদিন আমাকে বকেও নি, মানে বলতে পারো আমি বাধ্য ছিলাম, কিন্তু তবুও কিছু অন্যায় করলে বাপি সেটা খুব সুন্দর করে বুঝিয়ে বলতো। এবং বাপি আমাকে কোনো দিন তুই কথা বলেনি, মানে তুই বলে কথা বলেনি, বাপি সবসময় আমাকে তুমি বলতো। আমার শান্তশিষ্ট বাপি একদিন লাঠি দিয়ে ওকে বেধড়ক পিটিয়েছিল। কেন? সে আমার খাবারটাও খেয়ে নিচ্ছিল, মানে এই চুরিগুলো তো সে করছিল, এই টাকা পয়সা চুরি, মেডেল চুরি, এসব বলতেই যেগুলো বললাম জানো, আমার জন্য যেই খাবারগুলো, আমি তো তখন ছোট ছিলাম, সবে জন্মেছি, 1-1.5 বছর বয়স, পুতুল বলতো, মানে আমার আয়া মাসি বলতো, ওই যেগুলো আমার পাতলা রান্না ফান্না হতো সেইগুলো খেত না, আমার জন্য সে ছানা করে, সেটাকে বাচ্চা মেয়ে তো ছানা হতে খেতে ইচ্ছে করছে না, সেইগুলোকে আবার ভেজে একটা নরম পাকের সন্দেশের মতন করে দেওয়া হতো। তারপরে আমার জন্য আলাদা বিস্কুট, কিছু লজেন্স টজেন্স আমাকে দেওয়া রাখা হতো, সেইগুলোও চুরি করে খেতে আরম্ভ করলো। তুই তো ছোটো বোনেরটাও খেয়ে নিচ্ছিস, 14 বছরের ছোট তোর বোন। সেদিনকে বাপি আর মাথা ঠিক রাখতে পারেনি, বাপি তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছিল, এটাই উচিত ছিল। উচ্ছৃঙ্খল বাচ্চাদের এরকমভাবেই মানে শায়েস্তা করতে হয়। এত পিটিয়েছিল যে ও পরের দিন ঠিক করে বাথরুমও যেতে পারিনি, হাঁটতেও পারিনি 2-3 দিন ও, এবং গায়ে টেম্পারেচারও এসে গেছিল। তখন ওর মাসিরা তো 2-1 দিন পর পর আসতো, দেখেছো এই অবস্থা।
তখন ওর মাসিরা তো মানে আমার জেঠিমাকে খবর পাঠালো, সেই জেঠিমা তো লম্বা চওড়া চিঠি লিখে তোদের নামে আমি পুলিশ কেস করব, আমার ছেলেটাকে মেরে ফেলবি। তো জেঠিমা চলেও এলো দিন 10-15 মধ্যে করেছে। বাড়িতে নাকি ঘোর অশান্তি, ঘোর অশান্তি। মা বলল, কিন্তু ওই মারটা খাওয়ার পর ছেলেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে আমার দাদা চেঞ্জ হয়ে গেল। তখন জেঠিমা বলতে লাগলো, আমার মাকে আর বাপিকে যাচ্ছে তাই ভাবে বলতে লাগলো। তখন ছেলেটা দাঁড়িয়ে উঠে বলল, মা তুমি কাকিকে আর কাকুকে এরম করে বলো না, আমি সত্যি এই অন্যায়গুলো করেছি এবং কাকু ঠিক করেছে, আমাকে মেরেছে। এই মারটা শাসনটা যদি ওরা বলতে লাগলো, একটা কলেজে পড়া ছেলেকে এরকমভাবে মেরেছে, দেখ তো। এরা বলেছে কলেজে পড়া কেন, আমার যখন বিয়েও হয়ে যাবে, ভবিষ্যতে চাকরিও পেয়ে যাব, তখনও যদি কাকু কাকিমা মারে, মানে এরা তো আমার মাতৃতুল্য পিতৃতুল্য, মারে তাতেও আমার কিছু বলার নেই। হঠাৎ ছেলেটা কিন্তু ভালো হয়ে গেল, যাই হোক সব গুছিয়ে গেল, মানে ঠিকঠাক হয়ে গেল এবং সে ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেল, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে, এবং সে হোস্টেলে থাকতো এবং সপ্তাহে 2 দিন করে আসতো। স্যাটারডে ওদের হাফ ছিল, হাফ কলেজ ছিল, করে চলে আসতো। তারপরে সানডে থেকে আবার মানডে সকালবেলা, সোমবার ও চলে যেত। ভাবো, একটা ছেলেকে আমার মা বাবা কীরমভাবে গড়ে পিটে মানুষ করলো। সে মানুষ হলো, বড় চাকরি পেল, তারও বদলির চাকরি ছিল। তার বিয়ে হওয়ার আগে সে সাঁটালডিঘিতে প্রথম গেল, তারপরে হলদিয়ায় গেল, তারপরে এরম করে করে সে তোমার ভেলোর, একবার ভেলোরেও গেছিলো। দেখ এরমভাবে সে ঘুরতে লাগলো। তারপরে তাকে ছোটো বছর, যেহেতু তার বদলির চাকরি, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, তখন তাকে 26 বছর বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। চাকরি পাওয়ার পর থেকেই যখন সে তখন আমাদের বাড়িতে থাকে না, কারণ তার মা বাবা তখন রিটায়ার করে গেছে এবং দমদমে তার একটা বাড়ি কিনেছে, সে বাড়িতেই থাকতে লাগলো। এবং আগে কি বিয়ের মানে আগে যখন প্রথম দিকে কি করতো, যখন এখানে আসতো না, অন্তত দেখা করতে আসতো। তারপরে আস্তে আস্তে দেখা করতে মানে আসতো না, আশাটা তার কমিয়ে গেল। বিয়ের পর হলো বউ খারাপ আমি বলবো না, সে তো পরের বাড়ির মেয়ে, তাকে যেমন বোঝানো হয়েছে তেমনই আসতে মানে কমে গেল। কাকা মানে ফোন করে খবর নেওয়া, চিঠি লিখে খবর নেওয়া, ওই বছরে একবার আসতো বিজয়া প্রণাম করতে। হ্যালো, মা তো কাজ নিয়ে ব্যস্ত, বাপির একটু দুঃখ লাগতো, নিজের ভাইপো তো এত ভালো করে মানুষ করেছে, তাকে বড় ইঞ্জিনিয়ার হয়েছে, ফার্স্ট গ্রেডের ইঞ্জিনিয়ার, খুব কষ্ট পেতো বাপি, জানো তো, দেখা করতে আসতো না। এবং যখন দেখা হতো বলতো, মাঝে মাঝে তো আসতে পারিস, তোকে তো আমাদের দেখতে ইচ্ছে করে। পরবর্তীকালে মেয়ে হলো, সেই মেয়ে হওয়ার পর তার অন্নপ্রাশন হলো, এটা হলো ওটা। আমার মা কিন্তু যেমন আমাকে, যদি তার নিজের সন্তান হতো তাহলে কি হতো, মা তো তাকে একটা আশীর্বাদ করে, তার বউকে একটা আশীর্বাদ করে জিনিস দিত, শাড়ি জামা কাপড় গুছিয়ে দিত। আমার মা আমার মনে আছে, তার বউকে এত বড় বড় দুটো ঝুমকো দুল দিয়েছিল, 1.5 থেকে 2 ভরি। পরে 1 বছর পর তার বিবাহবার্ষিকীতে সোনার একটা পেন্ডেন্ট দিয়েছিল। আমার মা কিন্তু কোনো কার্পণ্য করেনি, এবং তার যখন মেয়ে হলো তাকে সোনার চেনও দিয়েছিল। মা কিন্তু মুক্ত হচ্ছে, কারণ বাড়ির মেয়ে, বাড়ির ছেলে, বাড়ির নাতনি হয়েছে, নিজেরই তো নাতনি। ওরা কিন্তু হাত পেতে সব নিল, সুখ সুবিধে সব নিল, জানো। তারপরে আস্তে আস্তে ভুলে গেল। তারপরে লাস্টের দিকে বছর ও মানে এখানে এই কলকাতাতে ও ট্রান্সফার হয়ে এলো। আসার পর ও একটি ফ্ল্যাট কিনলো মুর অ্যাভিনিউতে, কোনোদিন ডাকলো না। ফ্ল্যাটটা কিনেছে সেটাও আমরা জানতাম না, যে কাকা কাকি মানুষ করলো তার গৃহপ্রবেশেও ডাকলো না, কোনো ব্যাপারেই তার মানে নেই। তার মেয়ে মাধ্যমিক পাশ করলো, নবনালন্দা থেকে মাধ্যমিক পাশ করলো, উচ্চ মাধ্যমিক পাশ করলো, করে লেডি ব্রেবন কলেজ, এখান থেকে লেডি ব্রেবন থেকে এন্টারি মার্কেট কতটুকু, তার গাড়ি ছিল, সে গাড়ি করেও একবার কাকা কাকি মানে এটা বুঝি বা বছরের পর বছর আমার মা বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতো না। শেষে আমার বাপির তো চোখে গ্লোকুমা হয়েছিল, সেটা বাপি ওকে জানিয়েছিল, জানিস তো আমার গ্লোকুমা হয়েছে, এই হয়েছে। ও ঠিক আছে, তুমি চিকিৎসা করছো তো, ঠিক আছে,
একবার ভালো ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, সাজেস্ট করা, তোকে যে এইরকমভাবে তিল তিল করে একটা মাটির তালকে গড়ে 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 তাতে একটা শেপ দিয়েছে, কোনো কৃতজ্ঞতা তার নেই। মা বাবা বউকে তো আমি দোষ দেবো না, তোমার মনুষ্যত্বটা কোথায় গেল? জানো, প্রথমবারে চাকরি পড়ার পর মাকে একটা পিওর সিল্কের শাড়ি দিয়েছিল, তারপর সেটাও বন্ধ হয়ে গেল, কারণ তাকে পিওর সিল্কের শাড়ি দিয়ে ফেলেছে না, আরও কি যদি কাকা কাকিকে দিয়ে মানে কাকিমাকে দিয়ে ফেলে। ওর মেয়ে যে লেডি ব্রেবনে ভর্তি হয়েছে, ক্লাস করছে, কি করে জানলাম জানো? তখন তো আমার বিয়ে হয়ে গেছে, আমার বড় মেয়েও হয়ে গেছে। একদিন সন্ধেবেলা বাপি আমাকে ফোন করবে কি হ্যালো বলে হাউ হাউ করে কাঁদছে, মানে একটা পুরুষ মানুষ, আমার বাপি কাঁদছে। তখন আমি বললাম মানে কান্না শুনে তো ভয় পেয়ে জানি মায়ের কিছু হয়েছে, জেঠুর কিছু হয়েছে, আরে বাপি তো কাঁদছে, বাপি তার মানে সুস্থ তো। তাও আমি বললাম তোমার কি হয়েছে? তখন বলছে যে জানিস নিমু আর নেই, মানে আমার দাদার ডাক নাম ছিল নিমু, ভালো নাম ছিল তাপস কুমার ভদ্র, আমি সব সঠিক নাম বলছি কারণ এদের কাছে আমার লুকোবার কিছু নেই, শুনো করে। তো জানিস নিমু আর নেই মানে, তখন নেই মানে আজ সকালে ও চলে গেছে জানিস 9টার সময়, আমাকে একটু আগে জানালো, ওদের বাড়ি আমার যাত্রা দিদির বর জামাই খোকন না আমাকে একটু আগে জানালো। শেষ দেখাটাও আমি ছেলেটাকে দেখতে পারলাম না, দাহ করে এসে ওরা বাড়িতে ফিরে এসছে। নিমু নাকি 1 বছর আগে নাকি মুর অ্যাভিনিউতে ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটে ওরা ফিরে এসছে। আসার পর তার মধ্যে ইতিমধ্যে কিন্তু আমার জ্যাঠামশাই কিন্তু চলে গেছে, মানে যে দাদা মারা যাবার 4-5 বছর আগে আমার জ্যাঠামশাই চলে গেছে জানিস। এখন আমাকে জানাচ্ছে, সব করে এসে আমাকে জানাচ্ছে। তো বলে ফোনটা রাখলো, আমি আজকে তুমি আর কাজও থামো তুমি বলে রাখলো। তখন আমি আমার মাকে আমি রিডায়াল করে ফোন করলাম, মা কি হয়েছে গো, তুমি বিস্তারিত বলো তো আমাকে। জানা গেল ও যখন গাড়ি করে অফিসে যাচ্ছিল প্রচণ্ড জ্যাম ছিল, এবং আমাদের পারিবারিক, আমার বাপের বাড়ি পারিবারিকে আমারও, আমার একবার 2015-তে সেরিব্রাল হয়েছিল, আমাদের প্রত্যেকের না খুব হাই প্রেশার জানো। আমরা রোজ প্রেশারের ওষুধ খাই কিন্তু কিছুতেই না, হ্যাঁ রোজ খেলে পরে একটা মার্জিনে আসে, তবুও আমার প্রেশার না ওই ওপরেরটা 130-135, নিচেরটা 90-95। বাপিরও ছিল জানো, বাপি যখন মরে গেল তখন না, যখন চলে গেল সেদিনকে না বাপির প্রেশার হয়েছিল 220 না কত, আর নিচেরটাও ছিল 110 না, নিচেরটা ছিল প্রায় 150। তো ওরও নাকি হাই প্রেশার ছিল, তার সঙ্গে কোলেস্ট্রল নানা রকমের জিনিস হয়েছিল। তো যখন ওই গাড়ি করে অফিসে যাচ্ছিল তখন না রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, এবং ওই মারা গেছে জুলাই মাসে, মারা গেছে। হ্যাঁ, একটা ভ্যাবসা, বৃষ্টিতে একটা ভ্যাবসা গরম হয় না, তখন নাকি ওর ওই সুটেড বুটের তো তখন চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, হাই পোস্টে চলে গেছে। তো ওর ওই জ্যামের মধ্যে গাড়িটা চারদিক থেকে গাড়ি, ওর একটা সাফোকেশন, একটা দম বন্ধ করা নাকি কষ্ট হচ্ছিল, এটা ওর ড্রাইভার জানিয়েছে কষ্ট হচ্ছিল। তখন নাকি ও দরজা খুলে, মানে গাড়ির দরজা খুলে বাইরে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ, তারপরে নাকি ওর আরও শরীর, মানে ওর কী হচ্ছিলো তো সেটা আমি বলতে পারবো না, নিশ্চয়ই কিছু শরীর খারাপ হচ্ছিল। তখন নাকি ও ফুটপাতে মানে উল্টো দিকের ফুটপাতে দেখেছিল একটা ম্যাটারনিটি হোম। তখন ড্রাইভার বলছে হঠাৎ দেখছিলাম যে স্যার রাস্তা ক্রস করে ওই ম্যাটারনিটি হোমটার দিকে দৌড়চ্ছে, কিন্তু ওই ম্যাটারনিটি হোমের সিঁড়িতে দিয়ে উঠতে আর পারিনি, পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই চলে গেছে। সেটা তো তখন জানা যায়নি, মানে ও হয়তো মনে হয় ভেবেছিল যে এটা তো ম্যাটারনিটি হোম, মানে এখানে তো কোনো চিকিৎসা ব্যবস্থা আছে, আমার তো শরীর খারাপ হচ্ছে, যদি এরা কিছু প্রাথমিক করতে পারে, আমার যতদূর মনে হয় সেটাই ভেবেছিল। তারপরে সত্যি ওরাই যখন দেখলো এসে নিচে নেবে, যখন ওই ড্রাইভার যখন বললো নিচে নেবে দেখলো, তখন ওরাই দেখে বললো অলরেডি হি হ্যাজ এক্সপায়ার্ড। তখন ওরা ওই ড্রাইভার কোলে করে গাড়িতে বসে আবার বাড়ি ফেরত নিয়ে এসেছিলো। কি প্যাথেটিক বলো ব্যাপারটা। সকাল 9টায় থেকে 9:30টার মধ্যে এই ঘটনা ঘটেছে, ডেড বডি বাড়িতে এসছে, তাকে সাজানো গোছানো হয়েছে। কাউর একবার মনে পড়েনি যে কাকু কাকিমা যাকে তিল তিল করে মানুষ করলো, এই অসভ্য অবাধ্য চোট ছেলেটাকে গড়ে ফিরে মানুষ করলো, কাউর একবার মনে এলো না তার কাকা কাকি তো তার দ্বিতীয় মা বাবা, জানাই মনে পড়লো না জানো তো। দাহ করে ফিরে তাদের মনে পড়লো, জানানো উচিত, তখন জানানো।
তারপরে যখন তার বন্ধু বান্ধবরা বাপি পাড়ায় এসে তার মানে পাড়ায় বেরিয়ে তার বন্ধু বান্ধবদের মানে কেঁদে কেটে যখন বলতে লাগলো, তখন তারা ধরে ধরে নাকি বাড়িতে দিয়ে গেল এবং বলল, কাকু আমরা অমুক দিন ওই দেখা একটা দিন ঠিক করলো দেখা করতে যাব, তুমি যাবে? কাকু বললো, আমি আর যাবো না রে, আমি আর সম্পর্ক রাখবো না। তো ভাবো আমার বাপি কি ভুল করেছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে? আমার তো মনে হয় ভুল করেনি। বলে ছেলেটাকেই চলে গেল যখন, আর আমি ওদের সঙ্গে কী করবো, আমার আর দরকার নেই। তখন জানা গেল ও মেয়ে লেডি ড্রেভেন কলেজে পড়তো, এইসব ঘটনা জানা গেল। ও নাকি গাড়ি করে সেখানে পৌঁছতে আসতো, সেদিনকে বোধহয় ঘটনাচক্রে মেয়েটার ছুটি ছিল, কারণ সে ডাইরেক্ট অফিসে যাচ্ছিলো বা কিছু একটা ব্যাপার হবে। তখন জানা গেল তাহলে লেডি ড্রেভেন থেকে এন্টালি মার্কেট ভেতর দিয়ে আসতে বোধহয় 15 মিনিটও লাগে না। তার একবার মনে হলো না তার কাকা কাকি তাকে গড়ে পিটে করে মানুষ করেছে দেখা করা? কীরকম বেঈমান ছেলে বলো, এ কীরকম বিশ্বাসঘাতক, কি অকৃতজ্ঞ বলো। তোমাদের কাছে একটাই আমার বক্তব্য বা কথা, তোমরা এর থেকে কি শিখলে? কখনো উজাড় করে না কারোর জন্য কিছু করতে হয় না, আমি এটাই শিখলাম জানো তো। কখনো না তাকে নিজেরটা ভুলে নিজের প্রাণ দিয়ে, আর কারোর দায়িত্ব তো নেওয়াই উচিত না, এটাই আমি মনে হয় এটা শিক্ষণীয়। মানে এটা তোমরাও শেখো যে বেঈমান কিন্তু নিজের লোকেরাই হয়। পাড়া প্রতিবেশী দুঃসম্পর্কের লোকেরা যদি বেঈমানি করে সেটা কিন্তু মনে আঘাত লাগে না, আঘাত লাগে যখন নিজের লোকেরা তোমার সাথে বেঈমানি করে, অসভ্যতা করে, তখন সেটা বুকে গিয়ে লাগে। এবং আমার বাপিরও বুকে লেগেছিল। তারপর থেকে বাপির আস্তে আস্তে গ্লোকোমার সঙ্গে সঙ্গে হার্টের ট্রাবলসও আরম্ভ হলো এবং দাদা চলে যাবার পর বাপি 3 বছর বেঁচেছিল। 3 বছরও পুরো না, 2.5 বছর বেঁচেছিল। বাপিও কিন্তু চলে গেল, কারণ সেই দুঃখটা বাপি কিন্তু কোনো দিন বলতে পারেনি। তো কেমন লাগলো আজকে আমার এই গল্পটা, এই সত্যি কাহিনীটা যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।